আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিওতে আমি সেটের যতগুলো বেসিক কথাবার্তা আছে, যতগুলো মৌলিক আলোচনা আছে সবগুলা উপস্থাপন করার চেষ্টা করব। সবাই সাথে থেকো এবং মনোযোগ সহকারে খাতায় নোট করে করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। প্রথমে লেখা আছে সেট। অধ্যায়ের নাম হচ্ছে সেট ও ফাংশন। সেট নিয়ে 2.1-এ আলোচনা করা হয়েছে আর ফাংশন নিয়ে 2.2-তে আলোচনা করা হয়েছে। তো আমরা কিন্তু 2.1টা আগে আলোচনা করব, কারণ 2.1-এ সেটের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। তো প্রথমে হচ্ছে সেট কাকে বলে, যদি সংজ্ঞাটা বলি আমি। সেট হচ্ছে বাস্তব অথবা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। এটা হচ্ছে বইয়ের একটা ভাষায় আমি উপস্থাপন করলাম। লেখাই আছে এখানে বাস্তব অথবা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। এখন একটু আমি চিন্তা করতে বলি তোমাদেরকে। তোমরা চিন্তা করে দেখো দেখি, তোমার বাস্তব জগৎটা কে? তোমার এই বাস্তব জগৎটা কে? তোমার এটা এই পুরো পৃথিবীতে যে জগতে তুমি বসবাস করো সেটাই তোমার বাস্তব জগৎ। জগৎ মানে তো পৃথিবী বোঝানো হয়েছে, বা যেখানে মানুষ বসবাস করে। চিন্তা জগৎ, তুমি কি নিয়ে চিন্তা করতে পারো? তুমি কি এমন কোনো কিছু চিন্তা করতে পারো যে চিন্তাটা আসলে পৃথিবীতে নাই, বা কোনো গ্যালাক্সিতে নাই? এরকম কোনো কিছু চিন্তা করতে পারো তুমি? না। তবে তুমি যা চিন্তা করো তা কিন্তু এই বাস্তব জগতের বিষয়গুলোকেই চিন্তা করো। হয়তো বা তুমি চিন্তা করো আমি বড় হয়ে একজন উকিল হব, ডাক্তার হব, ব্যারিস্টার হব, ইত্যাদি ইত্যাদি হব। এগুলো কি তুমি কল্পনা যেগুলো করো সেগুলো কিন্তু বাস্তবে না কেউ করতেছে এগুলো। তার মানে তুমি বাস্তবে যা চিন্তা করতেছো কল্পনাতেও কিন্তু সেই বাস্তবতার প্রেক্ষিতেই চিন্তা করতেছো। তো বলতেছে বাস্তব অথবা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। তুমি যা চিন্তা করতেছো তা তুমি কি সুসংজ্ঞায়িত করতে পারতেছো, সুন্দরভাবে সংজ্ঞা করতে পারতেছো যে এইটাকে ওই জিনিস বলে, ওইটাকে ওই জিনিস বলে। সেগুলো কি করবা? সমাবেশ বা সংগ্রহ গুছিয়ে গুছিয়ে তুমি উপস্থাপন করতে পারবা। এগুলোকে বলা হচ্ছে কি? সেট। আশা করি বুঝতে পারছো। বাস্তব অথবা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। এখন আসি সেট কিভাবে প্রকাশ করতে হয়। সেট প্রকাশ করার জন্য প্রথমত আমাদের দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয় বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে এর নামকরণগুলো কিভাবে করা হয়? সেটের নামকরণগুলো করা হয় এ থেকে জেড এর যে বড় অ্যালফাবেটগুলো আছে সেগুলো কি করতে হয়? এখানে নামকরণ আকারে ব্যবহার করতে হয়। আমি একটু পরে সব প্র্যাকটিক্যালি দেখাবো, একটু সংক্ষেপে করতেছি। সেটের উপাদানগুলোকে কমা কমা দিয়ে, অর্থাৎ কমা দিয়ে লিখতে হয়। সেটের মধ্যে অনেকগুলো উপাদান থাকবে, সেই উপাদানগুলোকে কিভাবে আমরা লিখব, সেগুলো কিভাবে লিখতে হয় বলছি, কমা দিয়ে লিখতে হয়। যেমন উদাহরণ একটা দিছি আমি, একটা সেট দিছি। দেখো একটা সেট আমি লিখছি এখানে, যেখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এবং বললাম যে সেটের প্রথম কাজ হচ্ছে সেটকে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করতে হয়। দেখো এখানে একটা দ্বিতীয় বন্ধনী আমি দিয়ে দিছি। দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমি অনেকগুলো উপাদান লিখছি। 1 লিখছি, ইংলিশে 1 লিখছি, এ লিখছি, রোমান সংখ্যা 2 লিখছি, এবং এখানে একটা নাম লিখছি। এখন কথা হচ্ছে যে এই যে একাধিক উপাদান আমি লিখছি এখানে, এই একাধিক উপাদানকে দেখো আমি বলছিলাম কমা দিয়ে লিখতে হবে। এই যে কমা দিয়ে লিখছি, দেখো একটার পর একটা কমা চিহ্ন দিয়ে দিয়ে আমি লিখছি, এবং পুরো সেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করছি। এটা সেটে প্রকাশিত হয়েছে। আর এই সেটের নামকরণ করছি আমি ইংরেজি বড় অক্ষরের এ দ্বারা। নামকরণ করার ক্ষেত্রে সর্বদাই তুমি ইংরেজি হাতের বড় অক্ষর ইউজ করতে পারবা। আর এগুলোই যদি সেটের ভিতরে উপাদান আকারে আসে তখন ওগুলো ছোট অক্ষরের হয়ে যাবে। যখন আমি এ লিখছি ছোট হাতের এ লিখছি, এখানে বড় হাতের এ লিখবা না। এরপরের টপিকটাতে আসি, সেট কত প্রকার। সেট কত প্রকার? সেট 2 প্রকার। একটা হচ্ছে গঠন পদ্ধতির সেট, একটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট। তাহলে সেট 2 প্রকার বললাম। একটা বললাম কি গঠন পদ্ধতির সেট, একটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট। এখন গঠন পদ্ধতির সেট কাকে বলে এবং তালিকা পদ্ধতির সেট কাকে বলে তা কিন্তু বই সুন্দরভাবে দেওয়া আছে বইয়ের ভাষায়। আমি আমার ভাষায় বলি। প্রথমে বলি তালিকা পদ্ধতির সেট কাকে বলে। যে সেটের উপাদানগুলো, দেখো এখানে কিন্তু এটা একটা সেট আমি লিখছিলাম, এই সেটের উপাদানগুলো কিন্তু দেখা যাচ্ছে। যে সেটের উপাদানগুলো সরাসরি দেখলে বোঝা যায়, উপলব্ধি করা যায়, কোনো রকম কোনো চিন্তা করা লাগে না যে এখানে এইগুলোই আছে, বাইরে কিচ্ছু নাই, আকার ইঙ্গিতে কিছু বোঝানো হয় নাই, এই সেটটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতির সেট। বুঝতে পারছো? যে সেটের উপাদানগুলো সরাসরি দেখা যায়, বোঝা যায়, চেনা যায়, এটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট। আর গঠন পদ্ধতির সেট কোনটা? যে সেটের উপাদানগুলো সরাসরি দেখা যায় না, কিছু ক্লু দিয়ে রাখে, কিছু হিংস্টিংস দিয়ে রাখে, ওগুলো হচ্ছে কি গঠন পদ্ধতির সেট। উদাহরণ হিসেবে বলতে পারি আমি একটা সেট লিখি, মনে করো এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং সেটা কন্ডিশন বলে দিলাম, সেটা হচ্ছে
3 থেকে 5 পর্যন্ত। দেখো এটা একটা সেট, এটা হচ্ছে গঠন পদ্ধতির সেট। কিভাবে বুঝলাম? প্রথমে সেট কেন বুঝলাম? সেট হচ্ছে, দেখো প্রথমে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে মানে হচ্ছে কি এটা একটা সেট। তারপরে কথা হচ্ছে যে আমি একটাকে বলছিলাম তালিকা পদ্ধতির সেটের কথা। তালিকা পদ্ধতির সেটের মধ্যে বলা হয়েছিল এই সেটের উপাদানগুলো সরাসরি দেখা যাবে, কিন্তু এইখানে দেখো আমি যেটা লিখছি সেটা কি সরাসরি উপাদানটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। কি সমস্যা এখানে? সমস্যা এখানে দেওয়া আছে অনেকগুলো বাংলা লেখা লিখছে, কিছু কন্ডিশন এখানে দিছে, এটা তো আমাকে বুঝে নিতে হবে যে এখানে আসলে কি আছে। তারপরে সরাসরি দেওয়া নাই, ঘুরে পেঁচায় দেওয়া আছে। কি দেওয়া আছে? তার আগে এটা একটু পরে বোঝাই দিচ্ছি জিনিসটা কি। এখানে যে সেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে সেটগুলো বসবে বা যে উপাদানগুলো এখানে আলটিমেটলি আসবে ক্লু থেকে সমাধান করার পর, সেই উপাদানগুলোকে তারা এক্স নামে নামকরণ করছে, সেগুলো কাল্পনিক এক্স। অর্থাৎ এখানে যে মানগুলো আসবে, ধরো 1 2 3 এগুলো আসছে, এই মানগুলোকে তারা কাল্পনিক এক্স আকারে ধরছে। সে বলছে এক্স এমন যেন, এই যে দুটো চিহ্ন যে আছে এটাকে বলা হয় যেন চিহ্ন, এর পূর্ণরূপ হচ্ছে এমন যেন, এমন যেন। অর্থাৎ এই এক্স এমন যেন হবে, তারা কেমন হবে? তারা হবে বিজোড় সংখ্যা। এখন পৃথিবীতে বিজোড় সংখ্যা কারা? 1 3 5 7 9 এরকম করে চলতে চলতে বিজোড়গুলোকে আমরা কাউন্ট করি কিন্তু। তো বলছে তারা কাদের মতো হবে? বিজোড় সংখ্যার মতো হবে, শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোই হবে। এখন পৃথিবীতে তো বিজোড় সংখ্যার অভাব নাই, অনেকগুলো আছে, তুমি সারা জীবন লিখতে থাকবা, সারা জীবনই লেখা শেষ হবে না, কারণ যেভাবে আমরা নাম্বারগুলো লেখা শুরু করি কখনোই শেষ হবে না কিন্তু। তো এখন কথা হচ্ছে যে যেহেতু বিজোড় সংখ্যা বলছে, ভালো কথা, বুঝছি আমি বিজোড় সংখ্যা এখানে হবে, এখন কতটুকু পর্যন্ত হবে সেখানে তার একটা কন্ডিশন দিয়ে দিছে। এটা কন্ডিশন আমি দিছি। কি কন্ডিশন দিছি? যে এখানে সেই এক্সগুলো যে বিজোড় সংখ্যা হবে, সেই এক্সগুলো হবে 3 থেকে, মানে 3 থেকে নিয়ে 5 পর্যন্ত। কিভাবে বুঝলাম 3 থেকে 5 পর্যন্ত? প্রথমত আমরা এই চিহ্নটা একটু মুছে দিই, দিয়ে এখানে যে চিহ্নটা আছে আমি বাইরে যদি লিখি, এটাকে বলা হয় লেস দেন, আর ওটাকেও বলা হয় কিন্তু লেস দেন চিহ্ন। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? মাঝখানে যখন আমি একটা এক্স লিখছি, যে এক্সটা এখানে লিখছি, এ দ্বারা বোঝানো হয়েছে এখানে যে লেস দেন চিহ্নটা দিছি, এই লেস দেনের এই পাশে যদি কোনো একটা সংখ্যা আমি দিই, তাহলে এই সংখ্যাটার তুলনায় ওই এক্স এর মানটা সবসময় বড় হবে। এটা বোঝার উপায় হচ্ছে এই যে লেস দেন চিহ্নের খোলামেলা দিকটা, লেস দেন চিহ্নের যে খোলামেলা দিকটা, ফাঁকা দিকটা যেই দিকে থাকবে সেই দিকের অংশটুকুর মান সবসময় অপোজিটটার বড় হবে। তার মানে এখানে বোঝানো হয়েছে যে এখানে 3 মানটা এক্স এর থেকে, 3 যেটা আছে সেটা কি হবে? এক্স এর থেকে ছোট হবে, অথবা 3 হবে কি এক্স এর ছোট, অথবা এক্স হচ্ছে 3 বড়। এইভাবে বুঝলেই হয়ে যাবে। এরপরে ওই পাশে যেটা লেখা আছে ওখানে কি লেখা ছিল? 5 লেখা ছিল। 5-এ কি বলা হয়েছে? 5 হচ্ছে কি এক্স এর বড়, 5 হচ্ছে এক্স এর বড়, দেখা যাচ্ছে কারণ এই খোলামেলা দিকটা বড়, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে এই লেস দেন চিহ্ন দ্বারা এগুলো বোঝানো হয়। এখন আমি লেস দেনের সঙ্গে একটা মাইনাসের মতো চিহ্ন দিয়েছিলাম, এটাকে তখন বলা হয় লেস অর ইকুয়াল, লেস অর ইকুয়াল চিহ্ন। এখন লেস অর ইকুয়াল চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? ওটা দ্বারা বোঝানো হয়েছে যে ওই এক্স এর মানটা, এখানে যে কাল্পনিক এক্স এর মানটা ধরা হচ্ছে, এই এক্স এর মানটা 3 থেকে শুরু করে 5 পর্যন্ত হবে। অর্থাৎ 3 এবং 5-এর মধ্যে যারা যারা আছে তারাই হচ্ছে বিজোড় সংখ্যাগুলোকে কাউন্ট করা হবে। 3 থেকে 5-এর মধ্যে যে কটা বিজোড় সংখ্যা আছে, একটা হলে একটা, 10টা হলে 10টা, 5টা হলে 5টা। তো আমি সেই হিসেবে এই যে উত্তরটা আমি এখানে একটা প্রশ্ন লিখলাম যে গঠন পদ্ধতির সেট, যে এক্স এমন যেন যারা বিজোড় সংখ্যা হবে এবং কত দূর পর্যন্ত হবে, তারা হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত হবে। তার এর উত্তরটা কিন্তু যদি বলি আমি যে এটাকে যদি কনভার্ট করে আমি তালিকা পদ্ধতিতে নিয়ে আসি, তাহলে খেয়াল করো তাহলে কি হয়। মনে করি এটার সেটের নাম দিলাম আমি এ, একটা সেট হচ্ছে এইটা, তাহলে অতএব এ ইকুয়াল টু কি হবে? আমি জানতেই পারছি এটা বিজোড় সংখ্যা হবে, এবং বিজোড় সংখ্যা শুরু হয় আমাদের কিন্তু 1 থেকে, কিন্তু এখানে বলছে কত থেকে? 3 থেকে শুরু হবে। তাহলে আমি প্রথম সংখ্যাটাই হবে 3, 3-এর পর বিজোড় সংখ্যা কত? 4, কিন্তু বিজোড় সংখ্যা না। 5, 5-এর পর কিন্তু আর নাই এখানে, তাহলে কি হবে? 3 এবং 5 হচ্ছে এর উত্তর। তাহলে যে সেটের উপাদানগুলোকে সরাসরি দেখা যায় সেটা হচ্ছে তালিকা পদ্ধতির সেট, আর যে সেটের উপাদানগুলো সরাসরি দেখা যায় না, উপলব্ধি করা যায়, হিংস দেওয়া থাকে, শর্ত দেওয়া থাকে বা কন্ডিশন দেওয়া থাকে, সেগুলো হচ্ছে কি গঠন পদ্ধতির সেট। তো পরীক্ষায় কিন্তু প্রথম সমস্যা যেটা আসে, সৃজনশীল প্রশ্নে হোক বা কোনো অঙ্ক করতে গেলে সৃজনশীলের যুক্ত তোমরা এসে পড়ছো, তো সেখানে কিন্তু এই গঠন পদ্ধতির সেট দিয়ে উদ্দীপকটাকে সাজানো হয়, এবং সেখান থেকে প্রথমে আমাকে তালিকা পদ্ধতিতে আনতে হয়, তারপর অন্যান্য কাজ করতে হয়। তো আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই গঠন পদ্ধতির যত রকমের নিয়ম আছে, এ যাবৎ পর্যন্ত যতগুলো প্রশ্ন আমরা পাইছি সবগুলো কিন্তু ধারাবাহিকভাবে সমাধান করব। তোমরা কিন্তু প্রতিদিন আমার এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সবাই দেখবা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, এবং কোনো অভিযোগ থাকলে, কোনো রকম পরামর্শ থাকলে অবশ্যই আমাকে দিবা। আমি সবার পরামর্শ খুব সুন্দরভাবে গ্রহণ করি। তো চলো আমরা এবার পরের টপিকটা একটু বুঝি।
তাহলে আমরা পড়লাম সেট দুই প্রকার, গঠন পদ্ধতির সেট এবং তালিকা পদ্ধতির সেট। ফাইন, এবার আমরা আসি অন্যান্য কিছু সেটের প্রকাশ, যেমন সসীম সেটগুলো কি? সসীম সেট, এবার আসি হলো সসীম সেট। সেট তো অনেক রকম হতে পারে, সসীম সেট হতে পারে, অসীম সেট হতে পারে। তো সসীম সেটগুলো কাকে বলা হয়? যে সেটের উপাদানগুলো শুরু হয়েছে এবং শেষও আছে, শুরু আছে এবং শেষ আছে, এবং তাকে কি বলা হচ্ছে? সসীম সেট। যদি আমি একটা উদাহরণ বলি, একটা সেট বললাম বি ইকুয়াল টু 1 3 5 দিয়ে আমি শেষ করে দিলাম, তাহলে এই সেটের উপাদান কয়টা আছে দেখেই বোঝা যাচ্ছে এখানে 3টা উপাদান আছে, এখানে 1 3 5, এর বাইরে আর নাই, শুরু আছে শেষ আছে, তাই এটা কি? সসীম সেট। যদি বলা হয় অসীম সেট কোনটা? অসীম সেট তাহলে কোনটা হবে? অসীম সেট। অসীম সেট হবে যে সেটের উপাদানগুলো শুরু আছে কিন্তু শেষ নাই। আমি 1 2 3 4 ডট 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 দিয়ে রাখলাম, দিয়ে বুঝাইলাম যে এখানে আরও আমার অনেকগুলো মান আছে, আমি লিখি নেই। তাহলে যে সেটের উপাদানগুলো শেষ সীমানা নাই, অর্থাৎ শেষে আর কতগুলো সংখ্যা আছে, কোথায় যা থামবে এটা জানতে পারতেছি না, সেটা হচ্ছে আমার কি? অসীম সেট। এটা এর সসীম সেটের মধ্যে আরেকটা যদি উদাহরণ বলি, আমি এখানে অ্যাড করে দিই, অনেকে আবার কনফিউশনে পড়তে পারো, যে আমি এখানে দেওয়ার পরে কিছু ডট 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 চিহ্ন দিয়ে আমি এখানে দিলাম 9। তাহলে অনেকে তো খেয়াল করবা যে স্যার এখানে তো 1 3 5 এর পর ডট ডট চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এটা তাহলে তো অসীম সেটের মধ্যে পড়ে? কিন্তু না, এটাও কিন্তু সসীম সেট, কারণ দেখো এর শেষ সীমানা দেওয়া আছে, শেষ মানটা আমি জানতে পারছি। শেষ মান থাকলে মাঝখানে আমি লিখি নাই, আমার গল্পের প্রয়োজন আমি লিখি নাই, কিন্তু এখানে আছে। আমরা ধারাতে গেলেও কিন্তু এই টপিকটা পাবো, সসীম ধারা অসীম ধারা, তো অলমোস্ট সেম সেম ঘটনায় থাকবে। দেখবে শেষ মান দেওয়া থাকছে মানে কি? সসীম ধারা, আর যদি শেষ মান না থাকে এলে অসীম ধারা। ঠিক আছে, যদিও ধারার মতো এটা পড়ে না সেট, বাট একই রকম টাইপের দেখে একটু বুঝাইলাম। তো এরপরে আমরা আসি, সসীম সেট বুঝছি, অসীম সেট বুঝলাম। এবার তোমাদের বইয়ের সিরিয়াল আকারে একটু পেজটা আমি দেখে নিই, সিরিয়াল আকারে কি আছে? সসীম অসীমের পর ফাঁকা সেট আছে। তো ফাঁকা সেট, এবার আসি ফাঁকা সেট জিনিসটা কি? ফাঁকা সেট, ফাঁকা সেট কোনটা হবে? যে সেটের মধ্যে কোনো উপাদানই নেই, যে সেটের মধ্যে কোনো উপাদান নেই তাকে কি বলা হয়েছে? ফাঁকা সেট। এখন আমি যদি বলি যে একটা সেট ধরলাম, একটা কন্ডিশন দিলাম, সেট একটা ধরলাম, ধরো 23 থেকে 25 একটা সেট দিলাম, আমি ধরলাম একটা সেট আছে, এ একটা সেট, সেটা হচ্ছে মৌলিক সংখ্যার সেট। মৌলিক, আচ্ছা আমি তো পুরোপুরি লিখি না, একটু পুরোটা লিখে দিই তাহলে ভালো হয়। এ একটা সেট, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। সবাই খেয়াল করে দেখো, যখন আমি এইভাবে লিখতেছি তার মানে এটা অবশ্যই এটা কিন্তু গঠন পদ্ধতির সেট লিখতেছি, সরাসরি কিন্তু আমি তালিকা পদ্ধতির সেট লিখতেছি না। গঠন পদ্ধতির সেট লিখতে গেলে এরকমভাবে আমরা লিখি। এখানে আমরা এক্স যেন এক্সের জায়গায় এক্স বিলংস টু এন ইউজ করতে পারি, কারণ এটা স্বাভাবিক সংখ্যা হিসেবে উল্লেখ করতে পারি। এন মানে স্বাভাবিক সংখ্যা, আর মানে পূর্ণ সংখ্যা, সরি জেড মানে পূর্ণ সংখ্যা। এগুলো আমরা কিন্তু আস্তে আস্তে দেখাবো, আমরা পরে ওটা দেখতেছি। আপাতত আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা একটু বুঝে নাও। তাহলে এক্স যেন এক্স হচ্ছে মৌলিক সংখ্যা বললাম আমি। আর মৌলিক সংখ্যা কার কার আমি কিন্তু এখানে ফাঁকা সেট নির্ণয় করার জন্য টেকনিক খাটাচ্ছি। তাহলে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা যদি হয়, তাহলে এটার আমি যদি সংখ্যাটা বলি তাহলে কীভাবে হবে জিনিসটা খেয়াল করে দেখো। আমি যদি কন্ডিশন দিই, যে এখানে কন্ডিশনটা কীরকম হবে, যেখানে 23 29, অথবা আরও সহজ করে দেয়, আরও সহজ করে দেই যে 2 এবং এখানে দিলাম হচ্ছে আমি 3, একদম সহজ করে দিলাম যাতে সহজ হয় আমাদের। এই একটা সেট দিছি যেখানে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা হবে, অর্থাৎ এখানে এক্স এর মান, অর্থাৎ এখানে সেটের যে মানগুলো হবে সেগুলো মৌলিক সংখ্যার মধ্যেই হতে হবে, এবং সেটা কত থেকে কতর মধ্যে বলছে যে 2 এর থেকে বড় হবে এবং 3 এর থেকে ছোট হবে। এবং তুমি খেয়াল করে দেখো মৌলিক সংখ্যা 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা আছে কিনা, খেয়াল করে দেখো। 2 এর থেকে বড় এবং 2 আর 3 তো পাশাপাশি সংখ্যা, এর মাঝখানে কোনো সংখ্যা নাই তো এখানে। তো মাঝখানে যদি সংখ্যা এখানে নাই তার মানে কি এর কোনো মৌলিক সংখ্যা এখানে নাই, এবং তার মানে কি এটা একটা ফাঁকা সেট, অর্থাৎ 2 এবং 3 এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নাই। এর অর্থ হচ্ছে কি এটা একটা ফাঁকা সেট। আর ফাঁকা সেটটা কীভাবে লিখতে হয়? ফাঁকা সেটকে হয় শুধুমাত্র তুমি সেকেন্ড ব্র্যাকেট এভাবে দিয়ে দিবা, অথবা একটা গোল্লা চিহ্ন দিয়ে টান মেরে ক্রস করে দিবা। এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করলে তোমার কি ফাঁকা সেট লেখা হয়ে যাবে। দুইটা একসঙ্গে লিখবা না। এবার আমরা আসি পরের টপিকটা। পরের টপিকে বলছে ভেন চিত্র। ভেন চিত্র, ভেন চিত্র বিজ্ঞানী জন ভেন আবিষ্কার করেছিল। সেই ভেন চিত্রটা দেখতে এরকম হয় যে একটা ধরো বক্স আঁকছি আমি, এটা মনে করো তোমাদের স্কুলের একটা প্রতিষ্ঠান,
এবং সেখানে দুইটা মাত্র ক্লাস ধরলাম, যে এ একটা ক্লাস আছে ধরো ক্লাস 9 ক্লাস, আর এখানে বি একটা ক্লাস আছে, ফাইন। তাহলে এ একটা ক্লাস, বি একটা ক্লাস। তাহলে এ ক্লাসে অর্থাৎ ক্লাস 9-এ মনে করো 5 জন আছে, 1 2 3 4 5, আর ওখানে আছে আরও 5 জন, 7 8 9 10 ইত্যাদিতে লিখছি আমি এখানে। তাহলে এইখানে আমি একটা ভেন চিত্র রাখছি, এটাকে বলা হয় ভেন চিত্র। ভেন চিত্রের ভিতরে কি থাকে, একাধিক সেট থাকে, এই সেটগুলোর মধ্যে সেটের উপাদানগুলো দেওয়া থাকে, এবং এই পুরো ভেন চিত্রটাকে আবার আরেকটা নামকরণ দিতে হয়, সেটা হচ্ছে কি ইউ নামকরণ দিতে হয়। আমরা ইউকে একটু পরে চিনবো। ই হচ্ছে সার্বিক সেট। আর সার্বিক সেট জিনিসটা কি, সার্বিক সেট দ্বারা বোঝানো হয়েছে তুমি যাকে নিয়ে আলোচনা করতেছো তার কেন্দ্রবিন্দু কোথায়। অর্থাৎ যদি বলি আমি যে তুমি হচ্ছে ক্লাস 9 বা 10 একজন স্টুডেন্ট, তুমি কোন স্কুলের স্টুডেন্ট, তুমি হচ্ছে একটা ধরো এবিসি স্কুলের স্টুডেন্ট, তুমি এবিসি স্কুলের স্টুডেন্ট, তুমি সেই এবিসি স্কুলে মোট শিক্ষার্থী সংখ্যা বা মোট ক্লাস সংখ্যা আছে মনে করো 5টা, 6 7 8 9 10, এই 5টা ক্লাস আছে। তো এই 5টা ক্লাসের 5টা ক্লাস কিন্তু আলাদা আলাদা করে যে একটা সেট ধরি আমি, তাহলে এ সেট ইজ ইকুয়াল টু ক্লাস 9, বি সেট ইজ ইকুয়াল টু ক্লাস 10, সি সেট ইজ ইকুয়াল টু ক্লাস 6, এরকম করে যদি তুমি সেট আকারে রূপান্তর করি তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে একটা করে সেট হয়। এখন এই সবগুলো মিলিয়ে একটা স্কুল, তো এই সবগুলো মিলেই কিন্তু একটা সার্বিক সেট, অর্থাৎ ওই সার্বিক সেটের ভিতরেই এই সেটগুলো বা এই ক্লাসগুলো কিন্তু আছে। তাহলে এখানে কিন্তু আমি এটাই দ্বারা বোঝানো হলো এই সার্বিক সেটকে বলা হয় সকল সেটের মা। যেমন তোমাদের ওই 5টা ক্লাসরুম ও 5টা ক্লাস কিন্তু তোমার ওই এবিসি স্কুলের একটা কেন্দ্র, এবিসি স্কুল আছে বলেই ওখানে ওই 5টা ক্লাস আছে। তাহলে ওই 5টা ক্লাসকে একত্রিত করে আমি এবিসি স্কুলকে কি বলতে পারি, ওই ক্লাসগুলোর মা বলতে পারি। তাহলে সার্বিক সেট হচ্ছে সকল সেটের একটা মা। এখন এই সার্বিক সেটের ভিতরে যা আছে ওই উপাদানগুলো নিয়ে তারা আলাদা আলাদা করে এখানে একটা করে সেট তৈরি করছে। কোনো কোনো ক্লাসে 6 জন, কোনো কোনো ক্লাসে 50 জন, কোনো কোনো ক্লাসে আর 10 জন 20 জন থাকতে পারে, কিন্তু সব মিলে যারা যারা থাকবে তারা ওই এবিসি স্কুলের ভিতরেই আছে, অর্থাৎ সার্বিক সেটের ভিতরেই আছে, এটা মনে রাখবা। তো এখন খেয়াল করো, এই হচ্ছে আমার ভেন চিত্র। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা অঙ্কতে গিয়ে করব, আমরা একটু পরে আবার ওই পুরো সেট করতে গেলে বুঝবো জিনিসটা, তাই আমি এটাকে একটু স্কিপ করলাম। এখন আমরা আসি হচ্ছে উপসেট জিনিসটা কি। উপসেট, উপসেট হচ্ছে, উপসেটকে ইংরেজি বলা হয় সাবসেট। উপসেট, উপসেটকে ইংরেজিতে বলা হয় সাবসেট। সাবসেটের প্রতীক আমরা যখন প্রতীক ইউজ করি তখন প্রতীকগুলো এইভাবে ইউজ করা হয়। এর প্রতীকটা হচ্ছে উল্টা ইউ দিয়ে নিচে একটা টান দিতে হয়, এটা হলো সাবসেটের প্রতীক। এখন এই উপসেট বা সাবসেট জিনিসটা কি, উপসেট হচ্ছে একটা সেটকে, একটা সেট তোমাকে দিয়ে দিবে, সেই সেটকে তুমি কতগুলো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন উপায়ে সাজাইতে পারো, এইটার একটা রূপরেখাটাই হচ্ছে কি উপসেট। সাপোজ মনে করো আমি একটা সেট লিখলাম, ধরলাম এই একটা সেট যেখানে আমি 1 2 3 তিনটা উপাদান লিখলাম। এখন বললাম তুমি এই সেটকে বা এই সেটের উপসেট বের করো, এই সেটের উপসেট বের করতে বলছে, এই সেটের উপসেট বের করতে বলছে, নির্ণয় করতে বলছে, নির্ণয় করো। তখন আমি কিভাবে করব, এখন আমি বললাম যে একটাকে বলছি যে সেটের উপসেট হচ্ছে ওই সেটগুলোকে কতগুলো আলাদা আলাদাভাবে আমি সাজাতে পারি। সাপোজ একটা ক্লাসরুমকে আমি কতগুলো আলাদা আলাদাভাবে সাজাতে পারি। আমি হয়তো বা আজকে এইখানে এই অ্যাঙ্গেলে আমি ক্লাসরুমটা সাজিয়ে এক ভিডিও ক্লাস করতেছি, কালকে যদি মনে করি না আমি ওই অ্যাঙ্গেলে করবো, তারপরের দিন ওই অ্যাঙ্গেলে করবো, তারপরের দিন ওই অ্যাঙ্গেলে করবো, একটা পর্যায়ে খেয়াল করে দেখবা যে আমার কিন্তু আর একটা পর্যায়ে আর অপশন থাকবে না, সবগুলো বারবার রিপিট হবে। এখানেও সেম কাজগুলোই হবে। আমি ঘর সাজাচ্ছি, মনে করো ঘরটাকে কতগুলো আমি আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্নভাবে সাজাতে পারি, তার উপায়গুলোই হচ্ছে কি উপসেট। তো এখন খেয়াল করো আমি উপসেটগুলো কীভাবে বের করতেছি। দেখো উপসেট তুমি চাইলেই ওই সেটটাকে সাজাবোই না, স্যার আমি যেভাবে আছে সেভাবে রাখছি, আমি সাজাবো না, এভাবেও কিন্তু সাজানো যায়, যে না আমি উপসেট একটা সাজাইছি এটা ওইভাবে রাখছি। এরপরে না স্যার আমি সিঙ্গেল সিঙ্গেল করে সাজাবো, আমি এখানে একটা রাখবো, অন্যখানে আরেকটা রাখবো, তারপরে অন্যখানে আরেকটা রাখবো, সিঙ্গেল সিঙ্গেলেও কিন্তু সাজাতে পারলাম। তারপরে না স্যার আমি কিছু কিছু জোড়া জোড়া সাজানোর চেষ্টা করবো, কারণ আমার অপশন আছে 1 2 আমি একসঙ্গে রাখলাম, তারপর বললাম না আমি 1 2 কে রাখছি, 1 3 কেও একসাথে রাখলাম, তারপরে 2 3 কেও একসাথে রাখলাম। আমি এইভাবে কিন্তু আলাদা আলাদা করে লিখতে পারতেছি। খেয়াল করো কতগুলো লিখছি আমি অলরেডি, একটা উপায় লিখছি, 2টা উপায়, 3টা উপায়, 4টা উপায়, 5টা উপায়, 6টা উপায়, 7টা উপায়। এবং আমি বললাম স্যার আমি সাজাবোই না, ভালো লাগে না, আমি সাজাবোই না। সাজাবো না মানে কি, ফাঁকা সেট করে রাখছি, আমি সাজাবো না, যেভাবে আছে আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ, সাজাবো না, ঠিক আছে। তো যদি সাজাবো না তাহলে হচ্ছে কি এই যে ফাঁকা সেট লিখে দিবে, ফাঁকা সেট এইভাবে লিখতে পারো অথবা শুধু এইভাবে লিখতে পারো, ঠিক আছে।
তার মানে একটা সেটকে কতগুলো তুমি আলাদা আলাদাভাবে সাজাইতে পারো, তোমার মনের ইচ্ছা আছে এবং তুমি সাজাইবা, এটা কিন্তু দেখাইছে। এবং কিন্তু এর বেশি কিন্তু আর সাজানোর অপশন তোমার কাছে নাই, তুমি চেষ্টা করে দেখো। তুমি সর্বোচ্চ 3টা উপাদান আছে, তুমি 3টা নিয়ে সাজাতে পারবা, 3টাকে 2টা 2টা করে সাজাতে পারছো, একটা একটা করে সাজাতে পারছো, এবং একটাও সাজাতে পারবা না। এর বাইরে কিন্তু আর কোনো অপশনই নেই। তুমি সাজাও না সাজাও ব্যক্তিগত জীবন সেটা আলাদা হিসাব, পরীক্ষার হলে কিন্তু এর বাইরে আর তুমি সাজাতে পারবে না, এটা একটা অপশন, একটা লিমিটেশন আছে। এখন যেহেতু উপসেট পাইছি, উপসেট নিয়ে কিছু এমসিকিউ একটু ধারণা দিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় উপসেট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এমসিকিউতে আসতে পারে যে এই সেটের যে উপাদানগুলো আছে এর উপসেট সংখ্যা কয়টা, এটা তুমি নির্ণয় করো। তাহলে তুমি কীভাবে এইভাবে করে কি অ্যান্সার বের করবা, নাকি কিছু সূত্র আছে এটার জন্য? অবশ্যই সূত্র আছে। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে এই n এর মানটা তুমি এই উপাদান সংখ্যাগুলোকে গুণে গুণে বসাবা। এখানে কয়টা উপাদান আছে? 1 2 3টা উপাদান আছে। তাহলে কি করবা, তুমি n এর মান যদি 3 বসাও তাহলে 2 কে কিউব করলে কত হয়? 2 কে কিউব করলে হয় 8। তুমি গুণে দেখো এখানে 8টা উপাদানে পাইছি আমি, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং 8টা উপাদান পাইছি। অর্থাৎ একটা সেটের অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে উপসেট সংখ্যা হচ্ছে 8টা। এখন খেয়াল করো, যদি বলতাম আরেকটা সেটের কথা, বি একটা সেট বলতাম, সেখানে বলতাম 1 2 3 4 4টা উপাদান আছে, তাহলে এর উপসেট কয়টা হতো? তাহলে সূত্র অনুসারে, এই যে সূত্র, এন এর জায়গায় কি হবে? এন এর জায়গায় 4 হবে। তাহলে 2 এর পাওয়ার 4 মানে কত? 16টা। তুমি দেখবা এর উপসেট সংখ্যা 16টাই বের হবে। আমরা যখন বড় অঙ্ক করতে যাব তখন এর উপসেটগুলো বের করব, তখন দেখে নিও। আমি জাস্ট এমসিকিউ বোঝানোর জন্য এখানে বলছি, এটা খেয়াল করে নাও। এখন উপসেট যেহেতু পাইছি, উপসেটের পাশে আরেকটা জিনিস আছে প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট জিনিসটা কি? প্রকৃত উপসেট। এই প্রকৃত উপসেটটা কি হবে? উপসেট থেকে কিন্তু প্রকৃত উপসেটটা আসছে। দেখো প্রকৃত উপসেট হচ্ছে কি, যে সেটের উপসেট বের করতে গেছিলা, যাকে দিয়ে তুমি উপসেটটা বের করা শুরু করছিলা, সেটাকে যদি তুমি বাদ দাও, অর্থাৎ যা দিয়ে শুরু করছিলা ওইটা বাদে বাকি যে 7টা উপসেট তোমার পাইছো তুমি, সে সবগুলোকে বলা হচ্ছে কি? প্রকৃত উপসেট। অর্থাৎ প্রকৃত উপসেটে একটা সেট বাদ যায়, সে কে বাদ যায়? সে ওর নিজে বাদ যায়, কারণ ও তো রেডিই আছে। ওর পরে যেগুলো আছে এগুলো তো আমি নতুন করে সাজাইছি, তো ওগুলো হচ্ছে আমার কি? প্রকৃত উপসেট। আর ফাঁকা সেটকে বলা হয় সকল সেটের উপসেট। ফাঁকা সেটকে সকল সেটের উপসেট বলা হয়। কথা ক্লিয়ার? তাহলে প্রকৃত সেট উপসেট কাকে বলা হয়? প্রকৃত উপসেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা তুমি বের করছো ওই সেটটাকে বাদ দিলে যা পাবা তাই হচ্ছে কি? প্রকৃত উপসেট। এমসিকিউ কিন্তু আসে যে এই প্রশ্নটুকু, অর্থাৎ এই সেটের প্রকৃত উপসেট কয়টা? তো তুমি সূত্র তো প্রয়োগ করছো 2 টু দি পাওয়ার n দিয়ে ভুলে 8 লিখে দিয়ে আসছো। 8 তো প্রকৃত উপসেট না, 8 হচ্ছে শুধু উপসেট, মানে সব মিলে। প্রকৃত উপসেট হচ্ছে ওর থেকে একটা কম। এখন যদি লিখতে বলা হয় প্রকৃত উপসেট কয়টা এটা লেখো, তখন কারে বাদ দিবা? যারা দিয়ে শুরু করছিলা তারাই বাদ দিবা। ঠিক আছে? যার জন্য এত কিছু করলাম তারই পরে চোর বানা দিলে ভাগাই দিলাম। ঠিক আছে? তো ওরে বাদ দিতে হবে, ওরে বাদ দিলে হচ্ছে কি? প্রকৃত উপসেট বের হবে। এবার আসি আমরা সেটের পরবর্তী টপিক হচ্ছে সেটের সমতা। সেটের সমতা। আমার কাছে বই আছে, বইয়ের মধ্যে আমি টপিকগুলো দেখে দেখে সিরিয়াল করতেছি যাতে করে তোমাদের সুবিধা হয়। সেটের সমতা। সেটের সমতার মধ্যে কি বলছে? সেটের সমতা সমতা মানে কি? সমান সমান হতে হবে। ধরো একটা সেট লিখলাম, কথার কথা এখানে একটা সেট লিখলাম, একটা সেট লিখছি 1ab, আর একটা সেট লিখছি b = 1ab লিখছি। এখন আমি বলবো এই দুইটা সেট পরস্পর সমান বা সমতা আকারে আছে। কিভাবে আছে খেয়াল করে দেখো। এই সেটের মধ্যে যে কয়টা উপাদান আছে a1ab, এখানে কিন্তু a1b এর বাইরে কিছু নেই। হয়তো বা a বেশি আকারে আছে, b একটু বেশি আকারে আছে, এর কিন্তু b থেকে c তো আর আমি লিখি নাই, বা অন্য কোনো 2 3 4 তো আর লিখি নাই। অর্থাৎ এখানে যে যে উপাদানগুলো আছে এখানে সেই উপাদানগুলোই আছে। কতগুলো বেশি আছে কতগুলো কম আছে এটা দেখার আমার টাইম নেই। টাইম হচ্ছে কি যতগুলো আছে ওই জিনিসগুলো এখানে আছে কিনা। আমার কাছে বেশি থাকতেই পারে, তার মানে এই না যে আমি আলাদা হয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এই সেট দুটো হচ্ছে পরস্পর কি? সমতা সেট, অর্থাৎ সমান সেট। এখানে এর উপাদান সংখ্যাগুলো একদম সেম টু সেম আছে, এই জন্য কি এটা সমান সেট। এবার আসি সেটের অন্তর। সেটের অন্তর একটু খেয়াল করে দেখো, সেটের অন্তর দেখবো আমরা। সেটের অন্তর, সেটের অন্তর, সেটের অন্তর। অন্তর মানে কিন্তু আমরা জানি বিয়োগফল টাইপের কিছু একটা বোঝানো হয়, বাট এখানে সেটটা কিভাবে বিয়োগ করে আমরা খেয়াল করে দেখো। ধরলাম এ একটা সেট দিলাম, বারবার আমি একই ধরনের সেট ইউজ করতেছি। ধরো 2ab লিখলাম,
বি ইজ ইকুয়াল টু 1 এ বি। এখন বললাম এই দুই সেটকে অন্তর করতে হয়। অন্তর কিভাবে করতে হয়? অন্তর করা হচ্ছে এইভাবে, এ বিয়োগ বি, অথবা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি এ বাদ বি, অর্থাৎ এটাকে আমরা বাদ বলি, বাদ চিহ্ন বলি আমরা। বিয়োগ না বললে বাদ বলাটা বেটার হয়, কারণ আমরা বাদ দিই। কারে বাদ দেই? দেখো আমি কারে বাদ দিই। যখন এভাবে লিখবা তখন কি করবা, এ সেটটাকে আগে লিখতে হয় 2 এ বি, এই যে বাদ চিহ্ন দিলাম, আর এটা হচ্ছে 1 এ এবং বি দিলাম। এরপরে খেয়াল করো কেন বাদ বলছি। এখন বাদ বলার মেন শর্ত হচ্ছে আমি যখন এইভাবে লিখি, ঠিক এ বাদ বি বা এ অন্তর বি যখন আমি লিখলাম, তখন আমি এই বাদ চিহ্নটার পরে যে অংশটুকু আমি লিখি এটাকে পরিপূর্ণভাবে নিশ্চিত থাকবে এটা অ্যান্সারে আসবে না, মানে ওটা বাদ দিয়ে দিই, এই জন্য বাদ বললেই আমরা। তো বাদ বলি এটা আমার অ্যান্সারে আসবে না, আসবে না তো আলহামদুলিল্লাহ, ভালো কথা, না আসলে তো আমাদের সমস্যা নেই। কিন্তু সমস্যা একটা করে যায়, কি করে যায়? মনে করো যে আমি তো থাকতে পারবোই না, আমার সঙ্গে যাদের মিল আছে তাদেরকে আমি এখানে থাকতে দিব না, এটা করে সে কী করে, ওদেরকেও সে এখান থেকে নিয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে সেলফিশ টাইপের একটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন। তো এখানে হচ্ছে 1 এ বি লেখা আছে, তো এদের সঙ্গে এদের কার কার মিল আছে দেখো তো, এখানে এ আর বির মিল আছে। তখন ধরো মনে করো যে দুই বন্ধু এখানে আড্ডা মারতেছিল, একজন চোর ছিল একজন ভালো ছিল, তো পুলিশ ধরতে আসছে এদেরকে, তখন বলছে যে স্যার এও না আমার লগে আছে, দেখেন না আমাদের মধ্যে মিল আছে। তখন কি করবে পুলিশে, ওদেরকেও ধরে নিয়ে যাবে এদেরকেও ধরে নিয়ে যাবে। তখন কি থাকবে, শুধুমাত্র যাদের মিল নাই তারা এখানে থাকবে, অর্থাৎ এখানে সবগুলো বাদ যাবে এবং ওর সঙ্গে যা এখানে মিল পাবো তাদেরকে কী করে দেবো, আমি এখান থেকে বাদ দিয়ে দেবো, এবং বাদ দেওয়ার পর যা থাকবে তাই হচ্ছে কি আমার প্রকৃত অ্যান্সার। এই জন্যই বলা হচ্ছে এটাকে বাদ বলি আমরা, এ থেকে বি বাদ। অর্থাৎ আবার যদি বি থেকে এ বাদ দিতে বলতাম তাহলে এ বাদ যেত, এবং এর সঙ্গে যদি এখানকার বির মিলতো তাহলে কি হতো, বিটা ওইখান থেকে অংশটুকু কেটে নিয়ে চলে যেত। অর্থাৎ মিল থাকলে এসে নিয়ে যাবে, মিল না থাকলে তো আলহামদুলিল্লাহ। বাট ওরা দেখো মিল এখানে আসতে আমি যে জন্য মিল করে দিছি, এখানে এ বি এবির মিল পাইছি আমি, সেই এ বি এবি কী করছি, ও নিয়ে গেছে, ভাই আমিও চোর ও চুরি করছে, তাই নিয়ে গেছে। আর কি থাকে এখানে, শুধু একটু থাকে, একটু হচ্ছে আমার কি অন্তর। তাহলে সেটার অন্তর কিন্তু করতে পারলাম আমরা, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আসি পরের টপিকটা হচ্ছে সার্বিক সেট। আমরা একটু কিন্তু ভেন্সিতে তো সার্বিক সেটের কথাটা বলছিলাম, ওই সার্বিক সেটটা কিন্তু এখানে আসছে। তো সার্বিক সেট জিনিসটা কি বলছি আমরা, সার্বিক সেটকে বলা হয়েছিল সকল সেটের মা। সার্বিক সেট, এই সার্বিক সেটকে আমরা ইংরেজি বর্ণমালার ইউ দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেট। ধরো একটা সার্বিক সেট আমি লিখলাম, সার্বিক সেট লিখলাম যেখানে আমি উপাদান লিখলাম 1 2 3 4 5 6 7 8, আর লিখলাম না। তারপর বললাম এ একটা সেট দিলাম, দিয়ে বললাম 1 2 3, এই সার্বিক সেটগুলোর মধ্যে 1 2 3 যারা আছে তারা হচ্ছে একটা ক্লাসরুম মনে করো। বি একটা সেট দিলাম যেখানে বললাম 3 4 5, সি একটা সেট দিলাম যেখানে বললাম আমি 6 7 8, দিয়ে আমি তিনটা ক্লাস এটা আলাদা করলাম, তিনটা সেট আলাদা করলাম। এখন খেয়াল করে দেখো এখানে যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদানগুলো কি এই ইউ এর বাইরে কিছু লিখছি আমি? এখানে 1 2 3 আছে, 3 4 5 আছে, 6 7 8 আছে, এগুলো তো এগুলোর ভিতরেই আছে, রিপিট হোক সমস্যা নাই, অর্থাৎ এগুলোর বাইরে তো আমি কিছু লিখি নাই। এর দ্বারা বোঝানো গেছে যে এই সেটগুলোর হচ্ছে এই সেটগুলো থেকে আসে, অর্থাৎ সার্বিক সেট থেকে এদের জন্ম হয়েছে। এই জন্য এই সার্বিক সেটকে বলা হচ্ছে এই তিনটা, অর্থাৎ এ বি সির কি মা, কারণ এর বাইরে আমি অন্য কোনো সংখ্যা লিখি নাই। কথা ক্লিয়ার? এটা হলো পূরক সেটের ঘটনা, এই পূরক সেট সার্বিক সেট। হ্যাঁ, এখন এই সার্বিক সেটের পরে পূরক সেটের টপিকটা আছে, এটার সাথে আমাদের সার্বিক সেটের একটা সুন্দর সম্পর্ক আছে, এটা একটু খেয়াল করে দেখো। এখন আমরা যদি বলি প্রশ্নে, এখানে যদি আমি লিখি যে আমাকে যদি প্রশ্ন বলে পূরক সেট, এবার আসি পূরক সেট। পূরক সেট, পূরক সেট কীভাবে লিখতে হয়, যদি মনে করো পূরক সেট করতে বলে, প্রশ্ন বলতে পারে যে এ সেটের পূরক সেট নির্ণয় করো, তাহলে এ সেটের পূরক সেট। ভিডিও কি চলতেছে নাকি দেখি একটু, মাশাআল্লাহ ভিডিও চলতেছে। তো একটু খেয়াল করে দেখো যে এ সেটের পূরক সেট জিনিসটা কি, এ সেটের পূরক সেট হচ্ছে যদি নির্ণয় করতে বলে, এ সেটের পূরক সেট নির্ণয় করো, নির্ণয় করো এটা বলতেছে। এখন এ সেটের পূরক সেট নির্ণয় করো তো ডাইরেক্ট এভাবে বলতে পারে, তারা আরেকভাবে বলতে পারে যে এ সেট, এই যে এরপর পাওয়ার আকারে সি, ছোট্টটা একটা সি দিয়ে দিবে, তখন তুমি বুঝে নিবা এটা মানেও কিন্তু পূরক সেট বের করতে বলছে। এছাড়াও এটাও বলতে পারে এর উপর একটা ড্যাশের চিহ্ন দিয়ে দিল,
অর্থাৎ একটা প্রশ্নকে 3 ভাবে উপস্থাপন করতে পারে। কখনো বলতে পারে এ সেটের পূরক সেট নির্ণয় করো, কখনো বলতে পারে a টু দি পাওয়ার c, যে পাওয়ার c আকারে থাকবে, আর এখানে শুধু একটা ড্যাশ চিহ্ন থাকবে। যাই বলুক না কেন কাজ সবেরই এক। কি কাজ করতে হবে তখন? খেয়াল করবা, যখনই পূরক সেটের কথা বলবে তখন তুমি বুঝে রাখবা যে ওখানে একটা সার্বিক সেট আছেই, না থাকলে উদ্দীপকে আছে, ওখান থেকে বের করে আনতে হবে। আনার পর তোমাকে পূরকের কাজ করতে হবে। কিভাবে কাজ করবো আমরা? একটু অন্তর করছি না, ঠিক অন্তরের কাজটা এখানে করব। আমি অ্যান্সারটা দেখো করি, আমি একটু মুছে ফেলি। প্রশ্ন বলছে যে এর পূরক সেট নির্ণয় করো। তো এর পূরক সেট নির্ণয় করতে গেলে কি করতে হবে? এভাবে লিখতে হবে, এর পূরক সেট ইকুয়াল টু সার্বিক সেট বাদ এ সেট। অর্থাৎ যদি কারো পূরক সেট বের করতে হয়, কোনো সেটের পূরক সেট বের করতে হয়, তখন তাকে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিলে যে ফলাফলগুলো আসবে সেই ফলাফলটা হচ্ছে কি ওই সেটের পূরক সেট। আর বাদ দেওয়ার ঘটনা তো একটু আগে আমরা করে ফেলছি। তার মানে হচ্ছে আমি এখন উত্তরটা যদি লিখি এভাবে, উত্তরটা ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং কি 8, ঠিক আছে। এরপর কি বাদ চিহ্ন দিয়ে কি করবো আমরা? এ সেটটাকে লিখবো। এ সেট হচ্ছে 1 2 3। এখন আমরা কিন্তু এর আগেই কিন্তু অন্তর শিখছিলাম। অন্তরের মধ্যে কি করছিলাম? বাদের ঘটনাটা বলছিলাম যে যাকে আমরা পরে লিখবো, বাদ চিহ্নের পরে লিখবো তাকে কি বাদই দিব, এবং দেওয়ার সময় খেয়াল রাখবো ওদের সঙ্গে যাদের মিল পাবে এখানে তারাও কি হয়ে যাবে? আলহামদুলিল্লাহ বাদ হয়ে যাবে। তাহলে এখানে 1 2 3 আছে, এখানে 1 2 3 আছে, 1 2 3 চলে গেলে আর কি থাকে 4 5 6 7 এবং 8। এটা হচ্ছে কি আমার পূরক সেট ঘটনা। অর্থাৎ এর পূরক সেট হচ্ছে 4 5 6 7। একদম সিম্পল, বেসিক ক্লাসের মধ্যে খুব সুন্দর করে ভেঙে ভেঙে উত্তরগুলো বোঝাই দেওয়া হচ্ছে, নিজের মতো করে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি সবাই বুঝতে পারতেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানাই দিবা। প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবা, তোমাদের সাবস্ক্রাইব তোমাদের কমেন্টের আশায় থাকবো আমরা, এবং তুমি অনেক সুন্দর করে পড়বা এটা আমি কামনা করতেছি, দোয়া করতেছি। তোমরা অনেক ভালো একজন মানুষ হও, প্রকৃত মানুষ হও এবং ভালো জ্ঞানের অধিকারী হও এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। এখন আমরা আসি পরের টপিকটা। সার্বিক সেট পড়লাম, পূরক সেট পড়লাম, এর পরের টপিকটা আছে হচ্ছে আমাদের বলেছে সংযোগ সেট। তো সংযোগ সেট জিনিসটা কি? সংযোগ সেটকে আমরা ইংরেজিতে বলবো ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট আমি বাংলায় লিখে দিলাম, ইউনিয়ন সেট। হ্যাঁ, এটা খেয়াল রাখবা। এর প্রতীকটা হচ্ছে কি কাপের মতো, আবার ইউ এর মতো লিখে আমি ইউ লেখার সময় কিন্তু এটা এভাবে টান দিয়ে বড় হাতের ইউ ফিল করাইছি। আর এখানে কিন্তু এরকম কোনো ইউ টাইপের কিছু হবে না। আমরা আমাদের স্যারেরা আমাদের পরে এটা হলো কাপের মতো, কাপটা যেমন উপরে একটা খোলা অংশ, এই খোলা অংশের মতো এটা থাকবে, ঠিক আছে। তাহলে সংযোগ সেট অথবা ইউনিয়ন সেট বলা হয় এটাকে। তো এটার কাজ কি? ইউনিয়ন সেটের কাজ হচ্ছে সবগুলোকে যুক্ত করা, সংযুক্ত করা। ধরি আমি এ একটা সেট দিলাম যেখানে 1 2 3 দিলাম, বি একটা সেট দিলাম যেখানে 3 4 5 দিলাম, দিয়ে বললাম এ ইউনিয়ন বি অথবা এ সেটের সংযোগ সেট বি নির্ণয় করো, এ এবং বি এর সংযোগ সেট নির্ণয় করো। তখন তুমি কিভাবে করবা? এ ইউনিয়ন বি দিছো, দেওয়ার পরে এর জায়গায় এর মানটা বসাইলাম, ইউনিয়ন চিহ্ন দিয়া বি এর জায়গায় বি এর মানটা বসাইলাম। তারপর আমি বললাম যে সংযোগ সেটের মেন কাজ হচ্ছে কি সবগুলোকে সংযুক্ত করা, কোনো কিছু ডিলিট করা না। অর্থাৎ এখানে মিল অমিল যা আছে সবই ঢুকবে, এখানে খালি রিপিট হবে না। খেয়াল করো, এখানে 1 আছে 1 থাকবে, 2 আছে 2 অ্যান্সার আসবে, 3 থাকবে 3 অ্যান্সার অবশ্যই আসবে। এরপর দেখো এখানে কি আছে 3 4 5 আছে, 3 4 এর 5 এর মধ্যে 3টা আমার অলরেডি এখানে ছিল, তাই 3 আমি একবারই লিখবো। তারপরে কি আছে 4 4 লিখবো, 5 5 লিখবো। অর্থাৎ এখানে সবগুলোই আসবে, শুধুমাত্র একই জিনিস বারবার আসবে না, একবার যে কোনো জায়গা থেকে আসলেই হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সংযোগ সেট বা ইউনিয়ন সেট। এরপরের টপিকে আছে হচ্ছে ছেদ সেট, খুবই কাছাকাছি এটা জিনিস, ছেদ সেট। এটাকে আরেকটা ইংরেজি শব্দতে বলা হচ্ছে ইন্টারসেকশন। এর কাজ হচ্ছে কি, এর প্রতীকটা হচ্ছে এই উল্টা হাতের মানে কি বলবো, এটা ক্যাপের মতো। স্যাররা বলতো স্যার ওটা ইউনিয়ন হচ্ছে কাপ, এটা হচ্ছে ক্যাপ, মানে উল্টা ঢাকনার মতো এটা। তো এটা কি করা হয়, এখানে ধরো আমি একটা সেট দ্বারা প্রকাশ করলাম যে এই সেট দিয়ে ব্যাখ্যা দিচ্ছি যে এ ইন্টারসেকশন অফ বি যদি নির্ণয় করতে বলে তার কাজ হচ্ছে লিখতে হবে আগে 1 2 3 ইন্টারসেকশন অফ 3 4 5। তো ইউনিয়নের কাজ ছিল কমন আনকমন সবগুলো নেওয়া, রিপিট করা যাবে না। ইন্টারসেকশনের কাজ বা ছেদের কাজ হচ্ছে জাস্ট কি করতে হবে, মিলগুলারে নিয়ে আসতে হবে। তোমার আমার মিল আছে তাই আমি কি করবো, তোমারে নিয়ে আসবো, এছাড়া আনবো না। স্বার্থপর টাইপের, অর্থাৎ খুব ক্লোজ বন্ধু, বেস্ট ফ্রেন্ডগুলো এখানে আসবে। আর এখানে অনেক সাধারণ জনতা। তাহলে এখানে মিল কি দেখতে পাচ্ছি আমি, মিল শুধু দেখতে পাচ্ছি 3 এবং 3। তাহলে উত্তর কিন্তু এখানে হবে কি শুধুই 3, কারণ 3 ছাড়া এখানে কোনো মিল পাচ্ছি না।
আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরের টপিকটাতে আসবো, নিঃছেদ সেট। কি সেট বললাম আমি? নিঃছেদ সেট। নিঃছেদ সেট এটা পরীক্ষায় ক নাম্বার অনেকবার আসছিল। জিনিসটা কি পরীক্ষায় বলতে পারে যে দুইটা সেট দেওয়া আছে, এই দুইটা সেট কি পরস্পর নিঃছেদ সেট কিনা চেক করতে বলছো। তাই চেক কিভাবে করবা? চেকটা কিন্তু আমরা একটাকে যে ইন্টারসেকশন করলাম বা সেট নির্ণয় করলাম সেইভাবে করলে কিন্তু হয়ে যাবে। ধরো একটা সেট দিলাম আমি, এ একটা সেট দিলাম 1 2 3, আর বি একটা সেট দিলাম 4 5 6। এখন বললাম এটা নিঃছেদ কি না, তাহলে নিঃছেদ নির্ণয় করবো কিভাবে? এ ইন্টারসেকশন অফ বি করব। এ ইন্টারসেকশন বি করলে কি হয়, মানটাকে বসাই দেই 4 5 6 দিলাম। আমি বলছিলাম ইন্টারসেকশনের কাজ কি? মিলগুলোরে নিয়ে আসা। দেখো তো এখানে মিল আছে কিনা, এখানে 1 2 3, এখানে 4 5 6, কোনো মিল নাই। যদি কোনো মিল না থাকে তাহলে কি হয়, এখানে কিছুই নাই, ফাঁকা সেট। এখন এরা পরস্পর নিঃছেদ সেট তখনই হবে যখন তাদের এই যে ইন্টারসেকশন করার পর ফলাফল কি আসবে, ফাঁকা সেট আসবে। অর্থাৎ এখানে ফাঁকা সেট আসছে বলেই আমি বলতে পারবো যে এরা এ এবং বি পরস্পর কি নিঃছেদ সেট, কারণ এদের সেটের কোনো মিল নাই। আশা করি বুঝতে পারছো। এখন ওকে, তারপর আমরা শিখবো হচ্ছে শক্তি সেট। শক্তি সেট হচ্ছে কি, বা পাওয়ার সেট। আমরা নিঃছেদ সেট শিখলাম, এরপর আমরা শিখবো হচ্ছে শক্তি সেট, বা ইংরেজিতে বলা হয় পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। তো আমরা খেয়াল করি শক্তি সেট জিনিসটা কি। শক্তি সেট অথবা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট জিনিসটা একদম আমরা সবার শুরুর দিকে যখন আমরা দেখছিলাম যে উপসেট বের করছিলাম, সেই উপসেটের সঙ্গে এই শক্তি সেট বা পাওয়ার সেট একটা সুন্দর সম্পর্ক আছে, বাট লেখার সময় একটু লিখতে পার্থক্য করে দিতে হয়। মনে করো আমরা উপসেট বের করছিলাম, একটা সেট দিয়েছিলাম ফার্স্টে, মনে করো 1 2 3 এরকম টাইপের একটা সেট দিয়েছিলাম, দিয়ে বলছিলাম যে এর তুমি উপসেট বের করো। তো এর উপসেটগুলো কীভাবে বের করছিলে? তুমি করছিলে হচ্ছে 1 2 3, তারপরে সিঙ্গেল 1 2 3, অর্থাৎ উপসেট যেভাবে বের করছে এটাই আমি দেখাচ্ছি কিন্তু। 1 2 3, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 1 2 দিলাম, তারপরে 1 3 দিলাম, তারপরে 2 3 দিলাম, তারপরে কি দিছিলাম 1 2 3 4 5 6 7, আরটা কি ফাঁকা সেট দিয়েছিলাম। তো এইভাবে তো আমরা উপসেটগুলো বের করছিলাম। তো উপসেটটা বের করছি যখন আমরা, তখনই কিন্তু আমরা শক্তি সেট বা পাওয়ার সেট শিখে ফেলছি। শুধুমাত্র এখানে লেখার ক্ষেত্রে একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা তখন পি অফ এ বলবো, অর্থাৎ পাওয়ার অফ এ। কার সেট বের করতেছি, কার শক্তি সেট বের করতেছি? পাওয়ার অফ এ। এই জন্য এই পাওয়ার অফ লিখতে হবে, অর্থাৎ এই জায়গাটা এই সিস্টেমে লিখতে হবে। তারপর যে সেটের কথা বলবে সেই সেটের নামটা এখানে যুক্ত করে দিতে হবে। তাহলে কি হলো, আমার পাওয়ার সেট হলো পাওয়ার অফ এ। পাওয়ার অফ এফ এর যে সেটগুলো লিখলাম, উপসেটগুলো লিখলাম, এই উপসেটগুলোকে আবার কী করতে হবে, এক্সট্রা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যদি তুমি আবদ্ধ করে দাও, তাহলে তোমার পাওয়ার সেট লেখা শেষ। অর্থাৎ উপসেটের মাধ্যমেই আমাদের পাওয়ার সেট লেখা শেষ হয়ে গেল। শুধুমাত্র কী করতে হলো, এখানে আমার এই অংশটুকু লিখতে হলো, আর এই অংশটুকুর সঙ্গে এক্সট্রা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কী করতে হলো, আবদ্ধ করে দিতে হলো। আশা করি বুঝতে পারছো। এবার আমরা আসি ক্রোমোজোর জিনিসটা কি। ক্রোমোজোর শিখলে সম্ভবত আমাদের এরপরে কার্তেশীয় গুণজ আছে, আর দুটো টপিক আছে, তাহলে আমাদের বেসিক ক্লাসটা এটা শেষ হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করব, সবাই সাথে থেকেও। ক্রোমোজোর। ক্রোমোজোর জিনিসটা কি? ক্রোমো মানে কি? সিরিয়াল আকারে। জোর মানে জোড়ায় জোড়ায়, তার মানে সিরিয়াল আকারে জোড়ায় জোড়ায় যা থাকবে সেগুলো হচ্ছে ক্রোমোজোর বলা হয়। সাপোজ মনে করো তোমার ক্লাস 9-এর মধ্যে, ক্লাস 9N9-এর যারা প্রথম এবং দ্বিতীয়, ক্লাস 10 টি ধরলাম, 10-এরও যারা প্রথম তারা দ্বিতীয়, দুজনে কিন্তু সেম ভ্যালু। অর্থাৎ ও এই ক্লাসের জন্য প্রথম এবং দ্বিতীয়, আর ও হচ্ছে ওই ক্লাসের জন্য প্রথম এবং দ্বিতীয়, দুজনে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড তারা। এখন তাদের যে একটা ভ্যালু আমি সমান বললাম, যে সমানটা কীভাবে প্রকাশ করব? তাই আমি বলতে পারবো যে যদি আমি এই জিনিসটাকে, এই অংশটুকুকে আমি ধরো এক্স ধরলাম, আর এই অংশটুকুকে যদি আমি ওয়াই ধরলাম, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে একটু ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝাই সুবিধা হবে। এখানেও সেম এক্স ধরলাম, এটাকে যদি আমি ওয়াই ধরলাম, তাহলে এর এক্সের সমান সমান ওই পাশের এক্স, আর এখানে কি এর ওয়াই সমান সমান ওই পাশের ওয়াই সমান সমান ভ্যালু প্রকাশ করতেছে। কারণ এখানকার এক্স দ্বারা প্রথম স্থান অধিকারী ছেলেরা বোঝানো হচ্ছে, ওইখানকার এক্স দ্বারাও প্রথম স্থানকারী
একটা ছাত্রকে বোঝানো হয়েছে বা ছাত্রীকে বোঝানো হয়েছে, তাহলে দুজনের ভ্যালু সমান। এখন ক্রোমোজোর দ্বারা কি বোঝানো হয়েছে, প্রশ্ন কীভাবে ক্রোমোজোর জিনিসটা আসে সেটা ডাইরেক্ট করে দিলে উত্তর হয়ে যাবে। এটা আমরা এখন একটু দেখে নিই অঙ্ক একটা। তো মনে করে একটা অঙ্ক তোমাদের এখানে দিয়েছে যে 2x + y, উদাহরণ 11। উদাহরণ 11-এর মাধ্যমে এটা বোঝাই দিলে বেশি ভালো হবে। সবসময় সব কিছু বাংলা লেখার থেকে কিছু কিছু প্র্যাকটিক্যাল বোঝানো লাগে, তাই আমি কিন্তু বেসিকের সঙ্গে অনেকগুলো প্র্যাকটিক্যাল করে করে বোঝাইছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই বেসিক যারা খুব ভালো করে পারবে তারা ইনশাআল্লাহ আমি ওইখানকার কিছু অঙ্ক করার আগে তুমি অনেক অঙ্ক করে ফেলতে পারবা, আমার দৃঢ় বিশ্বাস। এবার খেয়াল করে দেখো ক্রোমোজোমের অঙ্কগুলো কীভাবে একটা অঙ্ক মাধ্যমে বোঝাচ্ছি আমি। একটা অঙ্কে লেখা আছে 2x + y, 3 equal to 6, x - y। এখান থেকে বলছে, এখান থেকে তুমি x এবং y এর মান বের করতে বলছে। তো আমি একটা কিন্তু যখন আমি n এবং t লিখছিলাম তখন কিন্তু তাদের উপরে একটা করে x এবং y লিখছিলাম। দেখো ফার্স্ট ব্র্যাকেটের যে প্রথম অংশ, কমার যে প্রথম অংশটুকু আছে এটাকে আমরা অলওয়েজ x ধরবো, আর এই পরের অংশটুকুকে আমরা অলওয়েজ y ধরবো। তাহলে এখানেও সেম, এটাও x, এটা হচ্ছে কি y। এখন ক্রোমোজোর যে বললাম তাদের এদের সম্পর্কটা কী রকম, আমি বলছিলাম ওটার প্রথমের সঙ্গে এটার প্রথমের সম্পর্ক ইকুয়াল, এটা দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় সম্পর্ক ইকুয়াল। তাহলে আমি লিখবো শর্ত মতে, কন্ডিশন মতে বা শর্ত মতে বা যে প্রশ্ন মতে কী করতে পারি আমরা, 2x + y = ওই পাশের x ঘরে যা আছে তার সমান সমান দিয়ে একটা সমীকরণ দিলাম আমি, 1 নং সমীকরণ। তারপরে বললাম এখানকার ওয়াইয়ের সাথে এখানকার ওয়াইয়েরও কী আছে, মিল আছে, কারণ দুইটারই সেম পজিশন, তারা ভিন্ন ভিন্ন ক্লাস হতেই পারে, স্বাভাবিক বিষয়। তো এখানে কী করলাম, x - y = 3 লিখলাম, দিয়ে বললাম সমীকরণ এটা 2। এখন প্রশ্ন আমাকে বললো তুমি এখান থেকে আমাকে x এবং y এর মানটা বের করে দাও। তাহলে x এবং y এর মান কীভাবে বের করবো, সমীকরণের যেহেতু অঙ্কগুলো, তাহলে আমরা কিন্তু এটা ক্লাস 8-এর মধ্যেও করছিলাম, আমাদের অনেকগুলো অঙ্ক করছিলাম, প্রতিস্থাপন নিয়ম, অপনয়ন পদ্ধতি, আমাদের 19-এর বইতে কিন্তু এই অঙ্কগুলো আছে। তা আমরা এখান থেকে যে কোনো একটা নিয়মের মাধ্যমে আমি কী করবো, এই x এর মান বের করতে পারবো এবং y এর মান বের করতে পারবো। আমি করে দেখাচ্ছি। মেনলি এগুলো জিজ্ঞেস করে, সমীকরণ দিয়ে বলবে, এরকমভাবে দিয়ে বলবে এখান থেকে তুমি x এবং y এর মানটা বের করো। তো সিম্পলি দেখো বের করতেছি। যদি আমি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করি তাহলে কি হয়, 2x + y = 6, x - y = 3। যোগ করলে দেখো এটা প্লাসের y, এটা মাইনাসের y, y কাটা যায়, থাকে 0। আর এখানে আছে 2টা x, আর এখানে একটা আছে 1টা x, 2টার এবং একটা যোগ করলে হয় 3টা x, আর এখানে 6 আর 3 যোগ করলে হয় 9। তাহলে x এখানে যদি আমি রাখি, আর 3টা x এর সঙ্গে গুণ আকারে আছে, গুণ থাকলে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। কার সঙ্গে ভাগ হয়, 3-র সঙ্গে ভাগ হয়। তাহলে x এর সঙ্গে 9-রে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 × 3 = 9। তাহলে x এর মান কত বের হলো, 3। এখন x এর মান বের করার পরে তারা বলতে পারে এবার y এর মান তুমি বের করো। এখন y এর মান কীভাবে বের করবা, x এর মানটা তুমি 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে বসায় দাও, বা তুমি এটা আবার বিয়োগ করো, বা তুমি যেমনে মন চায় তেমনে করো, উত্তর বের হলেই হলো। এটার কোনো নিয়মের কোনো বাধ্যবাধকতা নাই। তো আমি কী করবো, এই x এর মানটা কী করবো, আমি ধরো 1 নং সমীকরণে বসাচ্ছি। তাহলে x = 3, 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণে যেখানে x থাকবে সেখানে আমি 3 বসাই দেবো। এই যে 2 এর সঙ্গে x গুণ আকারে ছিল, তাই 2 এর সঙ্গে ইন্টু দিয়ে 3 লিখলাম x এর মান, প্লাস y = কত, 6। 3 আর 2 গুণ করলে হয় 6। 6 এখানে প্লাস আকার আছে, যার মান বের করতে হয় তাকে বাম পাশে রাখতে হয়, তাই আমি y-কে বাম পাশে রেখে 6-কে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে 6 প্লাস আকারে ছিল, ওই পাশে গেলে 6টা মাইনাস আকারে হয়ে যাবে। তাহলে 6 আর 6 বিয়োগ করলে কত হয়, 0। তাহলে আমি x এর মান পাইলাম হলো 3, আর y এর মান পাইলাম হচ্ছে কত, 0। তাহলে উত্তর আমি লিখতে পারি, অতএব নির্ণয় সমাধান x, y = কি, x, y = x এর মান পাইছি হচ্ছে 3, আর হচ্ছে কি কমা, y এর মান পাইছি 0। এটা হচ্ছে আমার কি উত্তর। তাহলে ক্রোমোজোর দিয়ে কী রকম প্রশ্ন আসে তার কিন্তু উত্তর আমি করিয়ে দিলাম একটা, তোমাদের উদাহরণ 11 সম্ভবত, এটা উদাহরণ 11। হ্যাঁ, উদাহরণ 11 যে অঙ্কগুলো করছি ঠিক এই নিয়মে তুমি তোমার মূল অনুশীলনের 7 নম্বরে যে 3টা অঙ্ক আছে সেই 3টা অঙ্ক কিন্তু করতে পারবা। আই হোপ তোমরা এটা দেখার পরে যদি মনে হয় ভিডিওটা পজ করে তুমি একটু ওই অঙ্কগুলো একটু করে আসো, আমি পরবর্তী ভিডিও দেখার আগে আগে তুমি এটা প্র্যাকটিস করে ফেলতে পারলে তোমাদের কিন্তু ভালো হবে। অর্থাৎ মেইন কথা হচ্ছে আমরা এখানে অঙ্ক শিখাইতে আসছি, আমি অঙ্ক পারি, এটা আমার অর্জন। কিন্তু তুমি অঙ্ক যদি আমার কাছ থেকে বোঝার পর নিজে নিজে করতে না পারো তাহলে কিন্তু এটা তুমি অনেক ক্ষতির সম্মুখীন হয়ে গেলা, তোমার সময়টা নষ্ট হলো, তুমি চেষ্টা কম করলা,
আমরা কিন্তু ইদানিং যারা অনলাইনে ক্লাসগুলো করি তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে খালি মোবাইলটা বা ল্যাপটপ বা ট্যাব সামনে নিয়ে খালি ওইটা দিয়ে তাকায় খালি ওরা কী বলে খালি শুনি আর বারবার রিপিট করি, একটু ব্যাক করে দিয়ে আবার দেখি। এখন কথা হচ্ছে তুমি পড়তে যখন বসবা তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। ওখানে যা বলতেছে, যা শুনতেছো মনোযোগ দিয়ে শুনতে হবে, সাথে সাথে একটু প্র্যাকটিস করতে হবে, একটু থামাই দিয়ে একটু প্র্যাকটিস করো, একটু অ্যাডভান্স প্র্যাকটিস করে আবার একটু পজ করে আবার চালু করে দিয়ে দেখো মিলতেছে কি না। মানে তোমাকে কী করতে হবে, আমাদের সঙ্গে সঙ্গে একটু হাত পা নাড়াতে হবে, অর্থাৎ তোমাকেও প্র্যাকটিস করতে হবে, আমাদের কথাও শুনতে হবে, তাহলে তোমার কাজগুলো কিন্তু সুন্দরভাবে হবে। এবং আমরা যখন বুঝাই ফেলবো, বোঝানোর পর যখন তুমি এটা বন্ধ করে আবার ঘুমাইতে যাও না বা খেলাধুলা করতে যাও না, সবসময় সব কিছু শেষ করার আগে 5-10 মিনিট সময় নিবা, নেওয়ার পরে তুমি চিন্তা করবা যে আমি এতক্ষণ ধরে যা যা পড়লাম, সেটা যে কোনো সাবজেক্টই হোক না কেন, তা পড়ে কি আমার মনের মধ্যে আমার কি এটা গেঁথে গেছে, আমি কি এটা বুঝতে পারছি, আমার কি মাথায় এটা আছে, একটু নিজে নিজে মনে মনে কল্পনা করে রিভিশন করবা। যখন তুমি দেখবে যে না তুমি সন্তুষ্ট, তোমার মনে আছে, অনেক কিছুই মনে আছে, তো আলহামদুলিল্লাহ তুমি এখন একটু আস্তে আস্তে ব্রেক নিতে পারো। নাহলে সত্য অনেকে আছে টার্গেট নিয়ে পড়াশোনা করে, 1 ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে ধাপ করে বই বন্ধ করে দৌড় মেরে ধরো গেমস খেলতে গেলো, ঘুরতে গেলো, এটা করলো সেটা করলো, এগুলো করলে কিন্তু হবে না। সব কিছুরই একটা ভদ্রতার সিস্টেম আছে। আমরা যখন এই যে র্যাকেট খেলি, প্রথমের দিকে যারা কোনো খেলার নিয়ম বুঝি না, আমরা কিন্তু বলতাম যে আগে জমাই নেই, অর্থাৎ আমি মারবো ও মারবে, আমি মারবো ও মারবো, প্রথমে দিকে কিন্তু মারি আমরা ঠিকই, কিন্তু ওই যে জমাইতে পারি না। তো কখন জমে, যখন অনেকক্ষণ ট্রাই করতে 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 তো জমে যায়, তখন সে আমরা অনেকক্ষণ কিন্তু পাস করতে পারি। তো তোমাদের কিন্তু কাজে একই রকম, পড়তে বসার সঙ্গে সঙ্গে সব কিছু মাথা ঢোকা শুরু করবে না, আর পড়ার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সব কিছু সেভ হয়ে কিন্তু মাথায় লোড নিতে পারবে না। অর্থাৎ আমাদের যখন ফোল্ডারে আমরা অনেক কিছু সেভ করি, অনেক বড় বড় ফাইল সেভ করি, তখনও কিন্তু একই কাজই হয়, সেভ নিতেও সময় নেয়, ফোল্ডার তৈরি করতে সময় নিতে হয়। তো এই কাজগুলো কিন্তু বাস্তবতার সাথেই আমি ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম, তো তোমরা একটু খেয়াল করে রাখো, আমি আর কথা না বললাম। এখন আমরা আসি হচ্ছে কার্তেসীয় গুণজ। কার্তেসীয় গুণজ মানে ক্রস গুণন, এক কথায় বলতে গেলে ক্রস গুণন করবো আমরা, কার্তেসীয় গুণজ। তো এখানে কি করবো আমরা, ধরে একটা সেট দেওয়া থাকবে 1 2 3, বি একটা সেট দেওয়া থাকবে 2 3 4, দিলাম একটা সেট দিয়ে বললাম এদের ক্রস গুণন করো। কার্তেসীয় মানে ক্রস গুণন। কেন গুণ বললাম না, ক্রস গুণন কেন বললাম, গুণ করলে তো 3 দুগুণে 6 হয়, 6 দুগুণে 12 হয়, এখানে তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 লিখবো না আমরা, এই জন্য একটা ক্রস গুণন বলবো। তাই এখানে এ ক্রস বি বলবো। এখন খেয়াল করো, এর জায়গায় যে এর মানটা আছে এবং বির জায়গায় যে বির মানটা আছে, এটা আমরা খুব সুন্দর করে এখানে বসাই দেবো। তারপরের কাজ, এখানকার প্রথম পদের সঙ্গে এখানকার প্রথম পদ কমা দিয়ে লিখতে হবে, এখানে 1 এখানে 2, এখানকার প্রথম পদের সঙ্গে ওইখানকার যে দ্বিতীয় পদ আছে সেটাও আবার কমা দিয়ে লিখতে হবে, এখানকার প্রথম পদের সঙ্গে ওখানকার তৃতীয় পদ সেম কমা দিয়ে লিখতে হবে। অর্থাৎ এখানে বোঝা গেল যে গুণ যেভাবে আমরা করতাম, যে একটা সংখ্যার সঙ্গে যখন আমরা একাধিক রাশির গুণ করি, তখন প্রথম রাশির সঙ্গে অপোজিটের সব রাশিগুলো গুণ করি না, এখানে ওইটা গুণ না করে গুণের মতো করেও লিখলাম না, জাস্ট ওই ধারাবাহিকতা মেনটেন্যান্স করে আমরা কমা 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 দিয়ে লিখবো। অর্থাৎ প্রথম পদের সঙ্গে ওই পাশের প্রথম পদকে কমা দিয়ে লিখছি, তারপরে প্রথম পদের সঙ্গে ওইখানে দ্বিতীয় পদের কমা দিয়ে লিখছি, এটা প্রথম পদের সঙ্গে তৃতীয় পদের কমা দিয়ে লিখছি, আরও থাকলে আরও লিখতাম, নাই তাই থামে গেছি। এখন এটা দ্বিতীয় পদের সঙ্গে সেম কাজটা করব, তৃতীয় পদের সঙ্গেও সেম কাজটা করব। তো দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করলে কি হয়, দ্বিতীয় পদের সঙ্গে এখানকার দ্বিতীয় পদের প্রথম পদের কি গুণ করলে হয় 2, 2, 2 এর সঙ্গে 2, 3, 2 এর সঙ্গে 2, 4, এরপরে 3, 3 সঙ্গে 3, 2, তারপরে 3 সঙ্গে 3, 3, তারপরে 3 সঙ্গে 3, 4, এই যে লিখলাম এবং লাস্টের দিকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম, দ্যাটস কল্ড হচ্ছে এ ক্রস বি। একদম এ ক্রস বি শেষ করে ফেলছি, কার্তেসীয় গুণজ শেষ, তোমাদের মূল বইয়ের সম্পূর্ণ বেসিক শেষ হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে কিছু অঙ্ক করা শুরু করব, পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে অঙ্কগুলো আমরা করব, একদম 2.1 এর 1 থেকে শুরু করে যা যা আছে সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে করবো আমরা। তোমরা সাথেই থেকে আমার এই বেসিক ক্লাসটাকে ভালোভাবে দেখো, একবার না দুইবার না, যেই কবার দেখলে তোমার মনের মধ্যে সন্তুষ্ট আসবে, তুমি বুঝতে পারবা, ঠিক ততবারই দেখো। অনেকের একবার দেখলে হয়, অনেকে না দেখলে হয়, অনেকে অনেকবার দেখতে হয়। যার যেরকম কন্ডিশন সে সেরকম কন্ডিশন নিয়ে কী করবা, পরিশ্রম করবা, তুমি সফল হবা। তুমি দুর্বল স্টুডেন্ট, তুমি খারাপ স্টুডেন্ট না, তুমি দুর্বল হতে পারো, তুমি ফাঁকিবাজ হতে পারো, তুমি অনেক কিছু হতে পারো, কিন্তু আমি বলবো তুমি রেগুলার যদি চেষ্টা করো, তুমি খারাপ থেকেও একদিন ভালো হয়ে যাবা। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাদের অনেক ভালো জ্ঞান দিতে পারি এবং তোমাদের পাশেই থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।